আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঢাকা থেকে ফুকেটে গেলাম, বাংলাদেশ ইমিগ্রেশন এবং ব্যাংকক ইমিগ্রেশনে কি প্রশ্ন করলো, কোন হোটেলে ছিলাম, ভাড়া কত, কিভাবে গেলাম। যারা ফুকেটে যাবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে ঢাকা থেকে ফুকেটে যেতে হয়। এখন সকাল বাজে 6টা, এয়ারপোর্টে যাওয়ার গাড়িটি চলে আসছে। আমি গতকাল রাতেই গাড়িটি বলে রাখছিলাম যাতে সকাল সকাল চলে আসে। এয়ারপোর্টে খুব কাছাকাছি চলে আসছি, রাস্তায় কোনো যানজট নেই। এত ভোরে আসলে কোনো যানজট থাকে না, খুবই স্মুথলি চলে আসছি এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টে একটু যানজট ছিল ভিতরে। এয়ারপোর্টের ভিতরে এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি, বিশাল বড় লম্বা লাইন, অনেকক্ষণ লাইনে দাঁড়াইতে হয়েছে বোর্ডিং পাস নেওয়ার জন্য। এই জন্য আসলে এয়ারপোর্টে হাতে সময় নিয়ে আসতে হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যাইতেছি ব্যাংককে। থাইল্যান্ডের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। যাবো হচ্ছে ফি ফি আইল্যান্ড, ফুকেট, পাতায়া, ব্যাংকক, এইগুলো আমি ঘুরে ঘুরে দেখবো। 7 দিন থাকবো আমি থাইল্যান্ডে। পুরো ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এয়ারপোর্টের ভিতরে বিমানগুলো দেখা দিতেছে, 2টা বিমান দেখা দিতেছে, একটা বাংলাদেশ এয়ারলাইন্স আর একটা ইউএস বাংলা। ওয়েট করতেছি, একটু পরে আমাদেরকে এই বাসগুলোতে করে আসলে নিয়ে যাবে। তো এই যে লাইনগুলো আছে, লাইনে দাঁড়াচ্ছে সবাই। একদম বাসের কাছে চলে আসছি। এই যে এই বাসটিতে করে আসলে বিমানের কাছে যেতে হবে, তারপরে বিমানে উঠতে হবে। এই যে বাস, এখান থেকে বাসগুলোতে নিয়ে যায় যে ইউএস বাংলা বাস। অনেক বড় বিমান, একটা বিমান উঠতেছে। এখন আমি আছি একটি বাসের ভিতরে, বাসে করে যাচ্ছি বিমানের কাছে। আমি যে বিমানটিতে উঠবো সেই বিমানের কাছে নিয়ে যেতেছে আমাকে এবং আমার আরো লোকজন যারা আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন আছি এয়ারপোর্টের একদম মাঝখানে। এই যে আমার চারপাশে বিমান আর বিমান। আমি এখন আমার পিছনে যে বিমানটা দেখতে পাইতেছেন, এই বিমানটাতে আমি যাব। এই বিমানটাতে করে আমি থাইল্যান্ডে যাব। এটা ইউএস বাংলারই একটা বিমান, এটা অন্য দেশে চলে আর কি। এটা আনা হয়েছে স্কাই আপ এয়ারলাইন্স, এটাতে করে যাব। তো এই তো বিমানটা দেখুন, ভালোই একটা বিমান। এই যে বিমানে উঠতেছি এখন থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। বিমানে উঠতেছি, খুবই সুন্দর একটা বিমান। এই হচ্ছে বিমানের ভিতরটা। আমি আমার সিটে এসে অলরেডি বসছি, একদম পাখা বরাবর আমার সিট পড়ছে। উইন্ডো সিট পাইছি আলহামদুলিল্লাহ। উইন্ডো সিটে আসলে খুব ভালো লাগে, বাইরের দৃশ্যটা দেখা যায়। এখন সে দেখাইতেছে কিভাবে নিজেকে সেভ করতে হয় ইমার্জেন্সি অবস্থায়, কিভাবে এক্সিট হইতে হয়, কিভাবে মাস্ক পরতে হয়, অক্সিজেন নিতে হয়, এগুলো দেখাইতেছে প্রতিটা বিমানে ওঠার পর এগুলো আসলে দেখায়। আসলে আল্লাহ পাক চাইলে সেভ করতে পারেন অবশ্যই যে কোনো অবস্থায়, এছাড়া আসলে সেভ করার কেউ নাই। তবু এগুলো জেনে রাখা ভালো, জরুরি সময়ে কাজে লাগতে পারে। এখন আপনারা দেখবেন বিমানটি আসলে কিভাবে আকাশে উড়ে যায়। এই যে ফুল স্পিডে টান দিচ্ছে, অনেক স্পিড টান দিচ্ছে। এখন কিছুক্ষণের ভিতরেই বিমানটি উপরে উঠে যাবে। দেখুন আপনারা কিভাবে ওঠে। এখন উঠে যাবে বিমানটি। এই যে উঠে গেল, বিমানটি উঠে গেছে, উপরে উঠে গেছে অলরেডি। এই যে দেখুন, মেঘের কাছাকাছি চলে আসছে মোটামুটি। আকাশে প্রচণ্ড মেঘ আছে, অনেক ওয়েদার রাফ আজকে। দেখুন কি পরিমাণ মেঘ আছে, বৃষ্টি বৃষ্টি অনেকটা ভাব। তো আলহামদুলিল্লাহ বিমানটি উপরে উঠে গেল। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে সহি সালামতে যে পৌঁছতে পারি। খাওয়া চলে আসছে, দিছে হচ্ছে খিচুড়ি, সাথে চিকেন কারি, আর হচ্ছে একটা ফিরনি টাইপের দিছে, আর হচ্ছে 7 আপ পানি। তো খিচুড়িটা স্বাদটা মোটামুটি ভালোই ছিল এবং চিকেনের স্বাদটা ভালো ছিল। খাবার মোটামুটি বেশ ভালো ছিল। অন্য অন্য এয়ারলাইন্সে আসলে খাবার নিয়ে একটু সমস্যা হয়। থাই এয়ারওয়েজে একটু অন্যরকম প্রবলেম হয়তো, যেহেতু আমাদের বাংলাদেশি বিমান, এই জন্য আসলে খাবারটা বাংলাদেশি। খুবই মজার খাবার দিছে, খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটা ঘুম দেওয়ার চেষ্টা করব, যেহেতু খুব সকাল সকাল উঠতে হয়েছে। রাতেও খুব ভালো একটা ঘুম হয় নাই। এখনও প্রায়
13 ঘন্টার উপরে সময় আছে, দেখি একটু ঘুমাইতে পারি কিনা। একটু ঘুমাইতে পারলে খুব ভালো হয়, তো দেখি চেষ্টা করে ঘুমাইতে পারি কিনা। বিমানটি ইনশাল্লাহ এখনই ল্যান্ড করবে, অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। এই যে ল্যান্ড করার দৃশ্য এখন এয়ারপোর্টে চলে আসছে। ওই যে নিচে বিমান দাঁড় করানো আছে দেখা যাইতেছে, এখনই ল্যান্ড করবে। দেখুন ল্যান্ড করার দৃশ্য। খুবই বাজেভাবে ল্যান্ড হয়েছে আসলে, এরকমভাবে ল্যান্ড করতে আমি দেখিনি। বিশাল এক ঝাঁকি দিছে, মানে ধাপ করে বিমানটা ফালাইছে এরকম মনে হইলো। আসলে সব কিছু না নড়ে উঠছে, আসলে এরকম ল্যান্ড আমি দেখিনি, খুবই বাজে। বিমান থেকে নেমে যেতেছি ইমিগ্রেশনের দিকে, দেখি ইমিগ্রেশনে কি কি জিজ্ঞাসা করে সবই আপনাদেরকে জানাবো। আলহামদুলিল্লাহ চলে আসলাম থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্টে, সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন যাইতেছি ইমিগ্রেশনের দিকে। তো ইমিগ্রেশন শেষ করে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এখন ইমিগ্রেশনের দিকে যাইতেছি। ইমিগ্রেশন শেষ করে আরেকটা ফ্লাইট আছে, যাব হচ্ছে ফুকেটে। এই জন্য আসলে আরেকটা ফ্লাইটে যেতে হবে। বাসেও যাওয়া যায়, বাসে যাইতে প্রায় 15-16 ঘন্টা সময় লেগে যায়। তাই আসলে ফুকেট এয়ারে যেতে হবে। এয়ারে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় লাগে। তো চলুন ইমিগ্রেশন শেষ করে আবার আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এই জায়গা থেকে সিম কার্ড নেওয়া যায়, তো এখান থেকে একটা সিম কার্ড নেব। দেখি কোন সিম কার্ডটা ভালো হবে, কোন প্যাকেজটা ভালো হবে দেখি। এটা সিম কার্ড নেওয়ার জন্য দেখতেছি, আমার আসলে আইডিয়া নেই কোন সিম কার্ডটা এখানে ভালো হবে। এখানে মানি এক্সচেঞ্জও আছে, মানি এক্সচেঞ্জ করা যায় এখান থেকে। আর এটা হচ্ছে সিম কার্ড 5G AIS নাম্বার 1 লেখা সিম কার্ড। দেখি এখান থেকে একটা আনলিমিটেড প্যাকেজ নিয়ে নেব, দেখি কি নেওয়া যায়। এই হচ্ছে তাদের AIS 5G সিমের মানে কোনটা কত টাকা, কত জিবি পাওয়া যায়, সব কিছু এখানে দেওয়া আছে। 8 দিনের জন্য হচ্ছে 15 জিবি 399 বাত। এখান থেকে আমাদের পরবর্তী ফ্লাইট আসলে খুঁজতেছি। আমাদের হাতে এখন অনেক সময় আছে, প্রায় 7 ঘন্টা সময় হাতে আছে। আমাদের ফ্লাইট 7 ঘন্টা পরে, তো আমরা দেখতেছি আসলে কোথায় আমাদের ফ্লাইটটা আছে। তো আপনারা অবশ্যই হাতে সময় রাখবেন, 7 ঘন্টা না রাখলেও অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় অন্তত আপনারা নেক্সট ফ্লাইটের জন্য রাখবেন, যাতে আপনারা নেমে ইমিগ্রেশন ক্রস করে ঠিক মতো যাইতে পারেন। কারণ অনেক সময় ইমিগ্রেশনে ঝামেলা হয় বা লাইন, বিশাল লম্বা লাইন হয়ে যায়। ইমিগ্রেশন শেষ করে এখন লাগেজ নেওয়ার জন্য আসলাম। এখানে লাগেজ চলতেছে, ঘুরতেছে লাগেজ, এখান থেকে লাগেজ নিতে হবে। তো আমার লাগেজটা দেখি কোথায় পাওয়া যায়। আমার একটু আসতে দেরি হয়েছে, এই জন্য ওরা আসলে লাগেজটা নামায় রাখছে। এই যে নামায় এখানে রেখে দিছে, আর রাইখা অন্য একটা চালু করে দিছে আবার। তো ফাইনালি লাগেজ পেয়ে গেলাম, এখন যাব ফুকেটে। তো হাতে কম সময় থাকলে অনেক সময় আপনাদের ফ্লাইটটি মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সময় হাতে রাখবেনই, 3 ঘন্টার উপরে রাখবেন। 4 ঘন্টা 5 ঘন্টা হলে ভালো হয়, কারণ অনেক বড় এয়ারপোর্ট, এগুলো আসলে খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট, অনেক বড়। এবং আপনারা অবশ্যই হাতে সময় রাখবেন নেক্সট ফ্লাইটের জন্য যদি ফুকেটে যান তাইলে। আর যদি আপনারা পাতায়ার দিকে যান বা ব্যাংককে যান, তাহলে এখান থেকে নেমে জাস্ট বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে যাবেন, অথবা আপনাদের হোটেল যদি গাড়ি পাঠায় সেই গাড়িতে করে চলে যাবেন, খুবই ইজি। আর ইমিগ্রেশনে আসলে তেমন কোনো প্রশ্ন করেনি আমাকে, আসলে শুধু জাস্ট আমি ভিসাটা দেখাইছি, পাসপোর্ট আর ভিসা দেখাইছি, আর হচ্ছে আমার হোটেল বুকিংটা দেখতে চাইছে। হোটেল বুকিংয়ের কাগজ আপনারা অবশ্যই সাথে রাখবেন, আমি সব কিছু মোবাইলের ভিতরে রাখছি, আপনারা অবশ্যই প্রিন্ট করে নেবেন, তাহলে ভালো হবে। এবং সাথে ডলার রাখতে বলে অবশ্যই ডলার রাখবেন, কারণ কখন দেখতে চায় আসলে ঠিক নাই। অবশ্যই $500 আপনারা ক্যাশ রাখবেন,
তাহলে ঝামেলা হবে না। যেমন আমাদের সাথে আমরা গ্রুপে ছিলাম টোটাল 9 জনের ভিতরে আসলে 3 জনরে বাংলাদেশ এয়ারপোর্টে আটকাই দিছে, তাদেরকে যেতে দিবে না, তারা শুধু ইন্ডিয়াতে গেছিলো, এই জন্য আসলে তাদেরকে যেতে দেবে না। পরে অনেক কষ্ট করে তাদের সব ডকুমেন্টস দেখাই দিয়েছে, তাদেরকে তাদের যে বিজনেস করে জব করে সব প্রমাণ দেখাই দিয়েছে, ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিয়েছে, এবং যে মোবাইলে তার SMS আসে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেই SMS-গুলো দেখাই দিয়েছে, এবং অ্যাপস দেখাই দিয়েছে, যে অ্যাপসে সব লেনদেনগুলো শো করে। মোবাইলে অ্যাপসটা আসলে জরুরি, অ্যাপস ব্যবহার করবেন। এই অ্যাপসগুলো দেখাই দিয়েছে। সব কিছু দেখানোর পরে অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা পরে তাদের 3 জনকে ছাড়া হয়েছে। আর ব্যাংকক এয়ারপোর্টে তেমন ঝামেলা করে নাই, সব কিছু মোটামুটি দেখছে, তারপরে ছেড়ে দিছে। তো আমার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। আমার যেহেতু বিগত অনেকগুলো দেশ ঘোরা আছে, তো আমার কোনো ঝামেলা হয় নাই। আমার জাস্ট আমি পাসপোর্ট আর ভিসাটা দেখাইলে হয়ে যায় সব জায়গায়। তো আপনারা সব কিছু কাছে রাখবেন অবশ্যই, যা যা দরকার সব কিছু ডকুমেন্টসগুলো কাছে রাখবেন, যাতে তাৎক্ষণিক দেখাইতে পারেন। আর বাংলাদেশ এয়ারপোর্টে অনেক কিছু দেখতে চায়, আপনারা এগুলো সাথে রাখবেন নতুন অবস্থা হইলে। আর যারা অনেকগুলো দেশ ঘুরছেন তাদের তত কিছু লাগে না, তবুও প্রিন্ট করে একটা কপি রেখে দেবেন, যদি কোনো সময় বাই চান্স চেয়ে বসে তখন আসলে কাজে লাগবে। দেখতে দেখতে চলে আসলাম ফুকেট এয়ারপোর্টে। কিছুক্ষণ আগেই ল্যান্ড করছি এখানে। আসলে এখন রাত বাজে 10টা, আসি ফুকেট এয়ারপোর্টে। দেখুন কত সুন্দর একটা এয়ারপোর্ট, সুন্দর সাজানো গোছানো, খুবই পরিপাটি, একদম নিরিবিলি একটা এয়ারপোর্ট ফুকেট এয়ারপোর্ট। তো আমরা আমাদের আসলে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এয়ারপোর্টের গেটের বাইরে অপেক্ষা করতেছি। আসলে রাস্তার পাশে যে এখনই আমাদের গাড়িটি চলে আসবে, আমাদের গাড়িটি আছে পার্কিংয়ে ছিল, পার্কিং থেকে তারপর আমাদের সাথে যোগাযোগ করে তারপরে চলে আসছে। এই যে আমাদের গাড়িটি চলে আসছে, দেখুন এই গাড়িটিতে করে আমরা চলে যাব আমাদের হোটেলে। খুবই সুন্দর রাস্তাঘাট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বৃষ্টিতে ভেজা রাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে সময় লাগবে 2 ঘন্টা। তো আমরা 2 ঘন্টা জার্নিতে আশেপাশের দৃশ্যগুলো আসলে উপভোগ করতে করতে যাইতেছি। খুবই সুন্দর পরিবেশ, ফুকেটের পরিবেশ খুবই ভালো। তো আমরা ফুকেটে যাব, ফুকেটে থাকবো 2 রাত, এবং ফুকেটে যা যা করব পরবর্তী আরেকটা ভিডিওতে আসলে আপনাদেরকে দেখাবো। ঢাকা থেকে কিভাবে ফুকেটে আসলাম এই ভিডিওতে আসলে এগুলোই আছে। ফুকেট হোটেল পর্যন্ত আসলে ভিডিওটা আছে, হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো। তারপরে পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। চলে আসছি ফুকেটে আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেলের লবি, খুবই সুন্দর একটা লবি, খুবই সুন্দর একটা হোটেল। হোটেলটির নাম হচ্ছে 77 পাতং হোটেল অ্যান্ড স্পা। হোটেলটি হচ্ছে মেন রাস্তার পাশে, বাংলা রোড পাতং বিচ এগুলার পাশেই। এখান থেকে 5 মিনিট হাঁটলেই পাতং বিচ। চলুন আপনাদের রুমটা দেখাই। আমি এখন কি নিয়ে আসলে রুমটা খুলতেছি। যে রুমটা খুলে গেল, এই হোল্ডারের চাবি কিটা রাখলে আসলে রুমের লাইটগুলো জ্বলে ওঠে। সকল 5 স্টার বা 4 স্টার মানে হোটেলগুলোতে এই ব্যবস্থা আছে। তাই দেখুন ওয়াশরুম, বাথটাব আছে, খুবই সুন্দর একটা ওয়াশরুম। এদিকে আসলে অনেক কিছুই আছে, টিভি আছে, ফ্রিজ আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, খাটটা খুবই বড়, একটা বেড, এপাশে একটা খোলা বেলকনি আছে। দেখুন খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, শহরের আসলে ভিউ। ঢাকা থেকে ফুকেটে আসা জার্নি এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।